বাংলাদেশে এবার ব্যবসায়ীদের টার্গেট করা শুরু করেছে ইউনূস প্রশাসন। দেশের ব্যবসায়ীরা যে কোনো দেশের জন্য সম্পদ, এরা সরকারের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকে। পর্দার আড়ালের বাস্তব, নির্বাচন হোক বা দল চালানোর জন্য অনেক সময় ব্যবসায়ীরা ঢালাও অর্থ প্রদান করে থাকে রাজনৈতিক দলগুলিকে, বিশেষ করে সরকারি দলকে। সরকার অনেক সময় ব্যবসায়ীদের কাছে পেতে প্রয়োজনে প্রলোভন, আবার দরকার হলে সরকারি সংস্থাকে কাজে লাগিয়ে ভয় ভীতি প্রদর্শন করে থাকে। ইউনূস সাহেব আবার সরাসরি গাজর নয়, লাঠির ব্যবস্থাতেই বেশি বিশ্বাসী বলে মনে হচ্ছে। তার শুরুটা হয়েছিল হিন্দু নিধন দিয়ে। এতে সংখ্যাগুরুদের মধ্যে যারা মৌলবাদী অংশ, যাদের সমর্থনে তিনি বলিয়ান, তাদের বেশ খুশি করতে পেরেছিলেন। কিন্তু এখন বোধহয় ইউনূস সাহেবের মন পরিবর্তী পরিকল্পনায়। কি সেই পরিকল্পনা? আজ হোক বা কাল ভোট করাতেই হবে। ভোটে জিতে না এলে তিনি উপদেষ্টাই থেকে যাবেন। প্রধানমন্ত্রী শব্দটা নিজের নামের পাশে কখনো তিনি ব্যবহার করতে পারবেন না। বাংলাদেশের এর আগের উপদেষ্টাদেরও মনে রাখেনি ইতিহাস, তিনি সেটা ভালো করেই জানেন। তার মনে সুপ্ত বাসনা ছিল নেতা হওয়ার, মসনদে বসার। তাই তিনি আগে ভাগেই একটি রাজনৈতিক দল তৈরি করে রেখেছিলেন। হাসিনা আমলেই সেই দল তৈরি হয়েছিল, কিন্তু খুব বেশি সুবিধা তিনি করতে পারেননি। অর্থনৈতিক জালিয়াতির পর দেশ ছেড়ে পালিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। মনে রাখতে হবে, বাংলাদেশ, পাকিস্তান কিংবা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অবস্থা খারাপ হলেই নেতাদের পালিয়ে যাওয়াটাই রীতি। বিশ্বাস না হলে গুগল ঘেটে দেখে নিতে পারেন। বাংলাদেশের এই ইউনূস আগেই পালিয়েছিলেন। পাকিস্তানের ক্ষেত্রে মোশাররফ, নওয়াজ শরীফ সহ লম্বা তালিকা আছে পলাতক নেতা এবং সামরিক ব্যক্তিত্বদের। আফগানিস্তানের শেষ নির্বাচিত রাষ্ট্রপতি আশরাফ গানি, তিনিও অবস্থা খারাপ দেখে দেশ ছেড়ে পালিয়েছিলেন। হালফিলের ইতিহাসে দেখতে গেলে সিরিয়ার বাশার আল আসাদ, তিনিও দেশ ছেড়ে পালিয়েছেন। এক্ষেত্রে একটা ভবিষ্যৎবাণী করে রেখেছেন তথাগত রায়। মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের রাজ্যপালের দায়িত্ব ছিলেন তিনি। তিনি বাংলাদেশ বিষয়ে যথেষ্ট দক্ষ। কি বলেছেন তিনি, শুনুন। সময় হলে ইউনূস পালাবে, কারণ বাংলাদেশের রাষ্ট্র, যে কোনো ইসলামী দেশে এই রকম পরিস্থিতিতে রাষ্ট্রনায়করা স্বাভাবিক ভাবে মৃত্যু হয় না তাদের। আমরা বেনাজির ভুট্টো বা তার বাবা, এদের সকলকেই দেখেছি। লিয়াকত আলীর সময় থেকে আমরা দেখে আসছি এদের স্বাভাবিক মৃত্যু হয় না। অতএব ইউনূসের সেই ভয় আছে যে 84 বছর বয়স হয়ে গেছে, স্বাভাবিক মৃত্যুটা অন্তত হোক, তো পালাবে। তো এই পরিস্থিতিতে আর কি হতে পারে? আর এই ইউনূসের কোনো ক্ষমতা নেই। এই সমস্ত দলগুলো চালাচ্ছে, তারা এদিকে হিন্দু খুন করছে, ওদিকে নিজেদের মধ্যে আকচি করছে, এরকম ভাবে চলতে থাকবে। এবার মূল বিষয়ে ফিরে আসি। বর্তমানে ব্যবসায়ীদের টার্গেট করছেন এই ইউনূস সাহেব। বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসায়ী সাইফুল আলম সহ বেশ কয়েকজনকে তিনি হিট লিস্টে এনেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আলম গোষ্ঠীর সম্পদ জব্দ এবং বিনিয়োগ বাধাপ্রাপ্ত করেছে। সাইফুল খাতায় কলমে সিঙ্গাপুরের নাগরিক। ইউনূস স্রেফ রাজনৈতিক হিংসার জেরে তার এই ক্ষতি করছেন বলে অভিযোগ। ক্ষতিপূরণে তিনি আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এস আলম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে শুরু করে। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী গ্রুপ এস আলমের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এই সাইফুল আলম, তিনি বলেছেন তার পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তাদের উপর ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যাতে তারা বাংলাদেশে না আসতে পারেন। তারা তাদের কোম্পানিগুলোর নিয়ন্ত্রণ পর্যন্ত হারিয়েছেন। এছাড়াও কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়াই অর্থ পাচারের অভিযোগে তদন্তের মুখোমুখি হতে হয়েছে তাদের। ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তিনি দেশে এসে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারছেন না। এক কথায় পরিকল্পনা করেই তাদের পথে বসানো হয়েছে, এমনটাই অভিযোগ এই আলম গোষ্ঠীর। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টাদের কাছে একটি বিরোধ নিষ্পত্তির চিঠি পাঠিয়েছে এস আলম গোষ্ঠী। নোটিশে সতর্ক করে বলা হয়, 6 মাসের মধ্যে বিষয়টি সমাধান না করা হলে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে 2004 সালের দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির অধীনে আন্তর্জাতিক সালিসি প্রক্রিয়া অনুসরণ করা হবে। 18 ডিসেম্বরে এই নোটিশ দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছে তাদের পরিবার 2011 সালে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করে।
2021 থেকে 2023 সালের মধ্যে তারা নাগরিকত্ব পেয়েছে। আরো বলা হয়েছে তারা সবাই 2020 সালে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে। দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী মার্কিন আইনি প্রতিষ্ঠান কুইন ইম্যানুয়েল অ্যান্ড সুলিভানের আইনজীবীরা এই নোটিশ পাঠান। নোটিশে আরো বলা হয় এস আলম গোষ্ঠীর মালিকানাধীন ব্যাংকগুলোর ঋণ বিতরণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ বদল করে দেওয়া হয়েছে। এছাড়াও তাদের চুক্তিগুলো যথেচ্ছ এবং যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাতিল করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে ওই নোটিশে। কুইন ইম্যানুয়েলের নোটিশে আরো বলা হয়েছে বাংলাদেশ সরকার ও সরকারের বিভিন্ন সংস্থার কর্মকাণ্ড ও অবহেলার মাধ্যমে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা সম্পদ মূল্য সম্পূর্ণভাবে বা আংশিকভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই কর্মকাণ্ড ও অবহেলা বিনিয়োগ চুক্তির আওতায় পাওয়া অধিকার এবং বাংলাদেশের আইন লঙ্ঘন করেছে এবং বর্তমান বিরোধ তৈরি করেছে। বাংলাদেশের বড় ব্যবসায়ীদের কেন টার্গেট করা হচ্ছে জানেন? সাম্প্রতিক কয়েকটি ঘটনাক্রম লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন পর্দার আড়ালে আসলে ঘটছেটা কি। বাংলাদেশের বেশ কয়েকটি বড় গোষ্ঠী আন্তর্জাতিক বাজারে ব্যবসা করে। এদের দহরম বহরম থাকলে পাকিস্তানি ব্যবসায়ীদের বাংলাদেশের মার্কেটে এন্ট্রি দেওয়া মুশকিল হয়ে পড়ছে। ধীরে ধীরে পাকিস্তানের জাহাজ, মালপত্র আমদানি, এটাই হচ্ছে আসল লক্ষ্য। পাকিস্তানের ব্যবসায়ীদের বাংলাদেশে পা শক্ত করা, এটাই করা হচ্ছে পর্দার আড়ালে। পাকিস্তান এখন বাংলাদেশকে তাদের মার্কেট হিসেবে দেখছে, সেই প্রক্রিয়া শুরুও হয়ে গেছে। পাকিস্তানের বাংলাদেশে এন্ট্রি হলে ডিপ স্টেট ধীরে ধীরে বাংলাদেশে ঢুকে পড়বে। এই পাকিস্তানি ডিপ স্টেটকে মদদ দেওয়া হচ্ছে, সেই লক্ষ্যেই সুচতুরভাবে এগোচ্ছেন ইউনূস। তারই অঙ্গ হিসেবে আওয়ামী সমর্থক ব্যবসায়ীদের প্যাচে ফেলছেন ইউনূস সাহেব। কারণ এই ডিপ স্টেটের খেলা ভালোই জানেন তিনি সেই খেলার দক্ষ খেলোয়াড়। তবে প্রত্যেক খেলায় পাল্টা চাল থাকে, সেটাও মনে রাখতে হবে সুদ ব্যবসায়ী থেকে ক্ষমতার শীর্ষে পৌঁছানো এই ইউনূসকে। তিনি জানেন জানুয়ারি মাসের শেষে তার সঙ্গে থাকা এক একটা উইকেটের পতন হবে, তাই দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানকে তিনি মাঠে নামাতে চলেছেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির একটা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরলাম। এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন বা এখনও যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী পডকাস্টে।